হ্যালো এভরিওয়ান, চলো আজকে ঠিক এখন টাইম হয়ে গেছে সন্ধে 7টা। আর এই সময় তোমরাও একটু বসে আছো, আর আমিও তোমাদের সাথে গল্পগুজব করতে একটু চলে এসেছি। ওকে, নো প্রবলেম, কারো কোনো প্রবলেম নেই তো। চলো তাহলে যে যার স্ন্যাক্স, চা, কফি যে যার নিয়ে বসে পড়ো। এরপর আমাদের ক্লাস একটু স্টার্ট হবে, মানে ছোটোখাটো একটু ডিসকাস হবে। আগের দিন আমরা স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছি, তার আগে আমরা ট্রপোস্ফিয়ার সম্বন্ধে জেনেছি। আজকে আমরা মেসোস্ফিয়ার সম্বন্ধে হালকা একটু নলেজ গেইন করব। ওকে, তো দেখো, আমাদের এখানে আপডেটেড ক্লাস বলতে সম্পূর্ণ আপডেটেড ক্লাস হবে, যে সমস্ত ক্লাস তোমরা আগে দেখোনি। আপডেট শব্দের অর্থই এইটা। যারা আগে দু একদিন ক্লাস করেছো তারা বুঝতে পারবে হয়তো কিভাবে ক্লাস করানো হয় আর এবং কোয়ালিটি কতটা। তাহলে আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাও, আমরা এরপরে ক্লাস স্টার্ট করব। দেখো, ক্লাস স্টার্ট করার আগে আমি একটু কথা বলে দিই যে যারা নতুন এসেছো তাদের জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। আমি যে সমস্ত ইম্পর্টেন্ট নোটস আছে, ক্লাস নোট, পিডিএফ, এগুলো আমরা গুগল ক্লাসরুমে অ্যাড করে দেবো এবং তোমাকে সেখানে জয়েন করিয়ে দেবো। ওকে, তো তোমাদের তাহলে কি সুবিধা হবে, ওখান থেকে তোমরা ওখান থেকে নোটস, হ্যান্ড রিটেন নোটস এবং এখানে যে বোর্ড ওয়ার্ক হবে সমস্ত কিছু সেখানে দেখতে পাবে সাইড বাই সাইড। ওকে, তো চলো মেসোস্ফিয়ার সম্বন্ধে একটু আলোচনা করি। তাহলে স্টার্ট করা যাক মেসোস্ফিয়ার নিয়ে। একটু কালারটা চেঞ্জ করব আর স্টার্ট করব। আজকে আর বেশি দেরি নয়। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার সমস্ত কিছু পড়ার জন্য আমরা সমস্ত কিছুকে কিভাবে ভাগ করেছি না, 1 নম্বর পয়েন্ট দেখো, আমরা দেবো ডেফিনেশন। ডেফিনেশন বলতে বোঝানো হচ্ছে সংজ্ঞা, মানে সেই মেসোস্ফিয়ার কাকে বলে, এইরকম টাইপের একটা ঘটনা। ঠিক আছে, এটা যদি আমরা পড়তে যাই কি পড়ব না, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে, দেখো কালারটা চেঞ্জ করব এবং লিখব স্ট্র্যাটোস্ফিয়ার এর ঊর্ধ্বে ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে বিস্তৃত বায়ুস্তরকে মেসোস্ফিয়ার বলা হয়। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা। ডেফিনেশন বা সংজ্ঞায় আমরা কি জানতে পারলাম, স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে প্রায় 45 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি গিয়ে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার শেষ, সেইখান থেকে স্টার্ট হবে আমাদের মেসোস্ফিয়ার। সেখান থেকে কত দূর পর্যন্ত, 85 কিলোমিটার পর্যন্ত বলা হয়েছে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনের সাথে সাথে আমি 2 নম্বর পয়েন্ট দিয়ে এর হাইটটাও লিখতে পারি। নাম্বার 2, হাইট। ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, এই হচ্ছে এর রেঞ্জ। এর রেঞ্জ দেখো, কোথাও কোথাও 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেখতে পাবে। অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। তোমরা যে কোনো টেক্সট বইয়ে এই রকম রেঞ্জই পাবে। চলো, এরপরে নেক্সট পয়েন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট, যেটা যাকে বলবো আমরা উপাদান। এই স্তরে কি উপাদান আছে। উপাদান,
দেখো বায়ুমণ্ডল যে সমস্ত জিনিস দিয়ে গঠিত সেই সমস্ত জিনিস তো আছেই, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে। যেমন 1 নম্বরে আমরা দেখব কি O2 আছে এবং O2 প্লাস, তাছাড়াও N2 আছে এবং আছে কি NO প্লাস। এই যে আয়নিত যে সংখ্যা বা এই আয়নিত উপাদান খুব কম পরিমাণে থাকে। এই স্তরে আয়নিত উপাদান খুব কম পরিমাণে থাকে, কিন্তু থাকে এই স্তরে কিছুটা হলেও থাকে। ওকে, নাম্বার 1 এই পয়েন্ট। নাম্বার 2তে আমরা কি দেখব? নাম্বার 2তে আমরা দেখব যে এখানে মেটিওরিক স্মোক পার্টিকেল পাওয়া যায়। মেটিওরিক স্মোক পার্টিকেল উল্কাপিণ্ডের থেকে, মানে উল্কাপিণ্ড ধ্বংস হওয়ার ফলে যে সমস্ত উপাদানগুলি আমরা পাই উল্কাপিণ্ড থেকে, সেইগুলোকেই বলা হচ্ছে মেটিওরিক স্মোক পার্টিকেল। ঠিক আছে, মেটিওর বলতে উল্কাপিণ্ড। এখানে উল্কা ধ্বংস হয়, মানে এই স্তরে এসেই মেটিওরগুলো ধ্বংস হয়। এটা খুব একটা ভালো পয়েন্ট, আমরা লিখে রাখবো পরে। দেখো তাহলে উল্কার মধ্যে কি থাকবে? আয়রন, তাছাড়াও এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পর আর কি কি থাকবে? ক্যালসিয়াম ইত্যাদি। এই রকম উপাদানগুলি এখানে থাকে। ঠিক আছে, মেটিওর যদি ধ্বংস হয় এই স্তরে এসে, তাহলে মেটিওরের ধ্বংস স্তূপ বা ধ্বংসের উপাদানগুলো কোথায় উঠবে? এই রকম এরিয়ায় এর মধ্যেই উঠবে। ঠিক আছে, তার জন্য এই স্তরের উপাদান এইগুলো থাকে। দেখো এরপর আমরা একটা নতুন পয়েন্টে যাব। এই পয়েন্টের নাম হচ্ছে, দেখো 4 নম্বর পয়েন্ট দিচ্ছি। 4 নম্বর পয়েন্টে আমরা দেখব নকটিলিসেন্ট ক্লাউড। নকটিলুসেন্ট ক্লাউড, নকটিলুসেন্ট ক্লাউড মানে এর অর্থ কি? মানে এর কিছু নাম আছে আরও, যার জন্য আমরা এটাকে বুঝতে পারবো। হ্যাঁ, অবশ্যই নাম আছে। নকটিলুসেন্ট ক্লাউডের একটা নাম হচ্ছে রাতের ঝকঝকে মেঘ। রাতের ঝকঝকে মেঘ, হ্যাঁ ঠিক ওইটার মতোই, রাত্রের ঝকঝকে মেঘ। তাছাড়াও বলা হয় নিশাচর মেঘ। ঠিক আছে, নকটিলুসেন্ট ক্লাউড এর অপর নাম কি? রাত্রের ঝকঝকে মেঘ বা নিশাচর মেঘ। দেখো নকটিলুসেন্ট ক্লাউড জিনিসটা কি, এটা আমরা পড়তে গেলে আগে আমরা এর নাম সম্বন্ধে একটু আইডিয়া করব, তারপর আমরা যাব ডিটেলসে যে কিভাবে তৈরি হয় এবং কাকে বলে। ঠিক আছে, নকটিলুসেন্ট ক্লাউড আমরা তখনই বলবো যখন পৃথিবী থেকে দেখা হয়। পৃথিবী থেকে দেখা হলে, ঠিক আছে, একে নকটিলুসেন্ট ক্লাউড বলবো। কাকে বলবো আমরা আসছি, একের পর এক আসছি, খুব ভালো পয়েন্ট এটা। এবং যদি স্পেস থেকে দেখা হয়, স্পেস থেকে দেখা হলে তাকে বলবো আমরা পোলার মেসোস্ফিয়ারিক ক্লাউড। পোলার মেসোস্ফিয়ারিক ক্লাউড। ঠিক আছে, এটাকে PMCS বলা হয় বা নকটিলুসেন্ট ক্লাউড NLCS বলা হয়। ঠিক আছে, যখন একটা মেসোস্ফিয়ারের স্তরে একটা মেঘের মতো দৃশ্য আমরা
দেখতে পাই। না বন্ধু না, তুমি ভুল ভাবছো, এটা অ্যারোরা বা মেরুজ্যোতি নয়, এটা সেইটা আলাদা, সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে মেসোস্ফিয়ারের একটা মেঘের মতো দৃশ্য। কিভাবে হয়, কখন হয়, আমরা পড়ছি আস্তে আস্তে, বুঝতে পারছি তোমরা ওই দিকেই যাচ্ছ, কিন্তু এটা অ্যাকচুয়াল নয় এটা। ওকে, আমরা পড়লেই বুঝতে পারবো, দেখো না, একটু একটু করে ডিটেলসে যাই। নকটিলুসেন্ট ক্লাউড বলতে যখন আমরা পৃথিবী থেকে দেখব মেসোস্ফিয়ারে একটা আলোর বা মেঘের মতো ঘটনা, তাকে আমরা বলবো নকটিলুসেন্ট ক্লাউড। এবং ওই ঘটনাটা যখন স্পেস থেকে বা মেসোস্ফিয়ারের ওপরের থেকে দেখব, ওপরের স্তর থেকে দেখব, তখন সেটাকে বলবো পোলার মেসোস্ফিয়ারিক ক্লাউড। ঠিক আছে, দু রকমের নাম, দু জায়গা থেকে দেখলে দু রকমের নাম। এরপর এর একটু সংজ্ঞা সম্বন্ধে আমাদেরকে জানতে হয়, না হলে এতক্ষণ পড়ে যাচ্ছি নাম সম্বন্ধে, এর নামের অর্থ কি কিছুই জানি না। দেখো, আমি ভালোভাবে লিখছি, লেখার পর একটু পড়বে। বলছে মেসোস্ফিয়ারের ক্ষীণ মেঘের মতো ঘটনা। ঠিক আছে, নকটিলুসেন্ট ক্লাউডের অর্থ মেসোস্ফিয়ারে ঘটে থাকা মেঘের মতো ঘটনা। কেমন মেঘ? ক্ষীণ মেঘ। এবং এটা কখন হয়? যা গ্রীষ্মকালে মেরু অঞ্চলের কাছে গ্রীষ্মকালে মেরু অঞ্চলের কাছে বরফের স্ফটিকের ন্যায় দেখায়। বরফের স্ফটিক, স্ফটিকের ন্যায় দেখায়। বরফের স্ফটিক বলতে আইস ক্রিস্টাল, বুঝা গেছে? বরফের স্ফটিক বলতে আইস ক্রিস্টাল, মানে বরফের ক্রিস্টালের কণার মতো দেখায় যে মেঘ, ওই মেঘটা কখন ঘটে? গ্রীষ্মকালে দেখা যায়। কোথায় দেখা যায়? মেরু অঞ্চলের কাছাকাছি অংশে। ওকে, নট ইন মেরু, মেরু অঞ্চলের কাছাকাছি অংশে। এই যে দেখো বরফের মতো, এই যে দেখতে পাচ্ছ মেঘটা, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করি, কালো লাল নিচ্ছি। এই যে এই মেঘটা দেখাচ্ছে না স্ক্রিনের ডান দিকের ওপরের দিকে, দেখো বরফের মতো, বরফের যে ক্রিস্টাল হয়, কণা হয়, সেই রকম বরফের ক্রিস্টালের মতো যে মেঘ দেখাচ্ছে, এটাকেই বলা হচ্ছে নকটিলুসেন্ট ক্লাউড বা পোলার মেসোস্ফিয়ারিক ক্লাউড। কোথায় হয়? গ্রীষ্মকালের সময় হয়, মেরু অঞ্চলের কাছে হয়। এরপর আমরা কেন হয় সেটাও জানবো। আর এটার দৃশ্যমানের সময় কি? গোধূলি, মানে গোধূলির সময় এটি দৃশ্যমান হয়। ওকে, একটু ভালো করে মনে রাখবে, গোধূলির সময় এটি দৃশ্যমান হয়। এর কারণটা কি? দেখো, নকটিলুসেন্ট ক্লাউডের কারণ সম্পর্কে এরপরে আমরা একটু দেখব। এর কারণ হচ্ছে সিম্পলি যখন আমাদের বরফ, বরফের মতো যে দেখাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে আমাদের জলীয় বাষ্প এবং মিথেন গ্যাস। মিথেন এবং জলীয় বাষ্প যখন আস্তে আস্তে ওই আমাদের মেরুর দিকে প্রবাহিত হতে থাকে, তখন এই রকম ঘটনা আমরা দেখতে পাই। একটু আমরা লিখবো একটা পয়েন্ট, যেখানে বলা হচ্ছে
যে এটা কখন দেখা যায় সেটা আমরা জানবো। তাহলে ইট ইজ সিন when sun is below the horizon লাইন, মানে দিগন্ত রেখার নিচে যখন সূর্য থাকবে এবং গ্রাউন্ড ইজ ডার্ক। এর অর্থ হচ্ছে ধরো আমরা দূর অনেক দূর পর্যন্ত যে দৃশ্য দেখতে পাই, মানে যত দূর পর্যন্ত আমরা দেখতে পাই সেই দেখার সেই দূরত্বে আমরা দেখব আকাশ মাটির সাথে মিশে গেছে। ওকে, সেই রেখাটাকে বলা হচ্ছে দিগন্ত রেখা। এই দিগন্ত রেখার নিচে সূর্য এবং গ্রাউন্ড বা ভূমি হবে কালো, ডার্ক, অন্ধকার প্রকৃতির হয়ে যাবে গোধূলি বেলা, এই রকম টাইমে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটার ঘটার কারণ কি? এর কারণ হচ্ছে মানে এইরকম মেঘ সৃষ্টি হওয়ার কারণ 1 নম্বর হচ্ছে জলীয় বাষ্প, আর নাম্বার 2 হচ্ছে মিথেন। ওকে, জলীয় বাষ্প এবং মিথেন যখন আস্তে আস্তে গ্রীষ্মকালের সময় আস্তে আস্তে মেরুর দিকে প্রবাহিত হয়, সেই রকম সময়ে এরা কি করে, ওই প্রভার একটা সৃষ্টি করে। প্রভা নয়, অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে মেঘ। মেঘের সৃষ্টি করে, যে মেঘটাকে ওয়াটার আইস ক্রিস্টালের মতো দেখায় বা বরফের স্ফটিকের মতো দেখায়। এটি গোধূলির সময় দেখা যায়। ওকে, এই জিনিসটাকে বলা হচ্ছে নক্টিলেশন ক্লাউড। দেখো, আমরা এক্সটার্নাল নলেজ অনেক কিছু পাবো, ইন্টারনাল নলেজ তো আছেই। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। দেখো, একটা খুব ভালো পয়েন্ট হলো। এরপর আমরা চলে আসি একটু আমাদের পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, সরি, এটা কত নম্বর পয়েন্ট হবে? প্রায় 5 নম্বর পয়েন্ট হওয়ার কথা এটা। 5 নম্বর পয়েন্ট হবে। আমরা এরপরে পড়ব কি, ভ্যারিয়েশন। যেরকম ভ্যারিয়েশন আমরা আগে পড়েছি, ভ্যারিয়েশন অফ প্রেসার। আগে প্রেসার পড়তে হবে উইথ হাইট। উচ্চতার সাথে সাথে চাপের যে পার্থক্য বা চাপের তারতম্য, চাপের পরিবর্তন, অনেক কিছু বলা যায়, সব কটাই ঠিক। ঠিক আছে, এখানে আমরা পড়ব উচ্চতা বাড়ার সাথে সাথে চাপ কেমন হয়। না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপ কমতে থাকে। সিম্পল একটা পয়েন্ট লিখেছি, উচ্চতা যখন বাড়বে চাপ তখন আস্তে আস্তে কমবে। ওকে, মানে সমস্ত স্তর আমরা এতক্ষণ যা পড়ে এলাম সবটারই একই ঘটনা। উচ্চতা বাড়ছে যত, তত চাপ কমছে। তার কারণ যত উপরের দিকে যাওয়া যায় তত বায়ুর স্তর পাতলা হয়, বায়ু কমতে থাকে। ওকে, বায়ু কমতে থাকে আর এরিয়া ইনক্রিজ হতে থাকে, ইনক্রিজ হতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে। তার জন্য কি চাপ কমে, ফলে চাপ কমে। ঠিক আছে, সাধারণ ঘটনা যেগুলো প্রতিনিয়তই ঘটে চলে। দেখো, এর পরের পয়েন্ট আমরা দেখব 6 নম্বর পয়েন্ট। এই পয়েন্টে আমরা দেখব ভ্যারিয়েশন অফ টেম্পারেচার উইথ হাইট। ভ্যারিয়েশন অফ টেম্পারেচার উইথ হাইট। দেখো, এই পয়েন্টটা একটু ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে মানে এই পয়েন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের খুব একটা
মানে যাকে বলা হচ্ছে প্রিয় পয়েন্ট, সব থেকে কাছের পয়েন্ট, এই পয়েন্ট, তাও আবার মেসোস্ফিয়ার স্তরের। ওকে, তার জন্য আমাদেরকে একটু ভালোভাবে এইটা মনে রাখতে হবে, এক লাইনই মনে রাখতে হবে, বেশি নয়। ঠিক আছে, টেম্পারেচার ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ হাইট। টেম্পারেচার ডিক্রিজ, আর EAS ডিক্রিজ উইথ ইনক্রিজিং অফ হাইট, ইনক্রিজিং অফ হাইট বা ইনক্রিজিং হাইট লেখা যেতে পারে। ওকে, মানে হাইট বা উচ্চতা যত বৃদ্ধি পাবে টেম্পারেচার তত কমতে থাকবে। এরপর ভালো একটা পয়েন্টের অ্যান্সার আমরা এখানে পাবো। এই পয়েন্ট হচ্ছে আমাদের অ্যান্সার, কোশ্চেন হোয়াই হবে, অ্যান্সার আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, হোয়াই অলওয়েজ দ্য কোশ্চেন অফ টেম্পারেচার উইথ হাইট ভেরিয়েশন। ঠিক আছে, চলো আমাদের তাহলে অ্যান্সার খুঁজে পাওয়া যাক। অ্যান্সার খুঁজে পাওয়া খুব একটা জটিল নয়। দেখো, প্রথমে আমরা জানবো কি ইউভি রশ্মি ওজোন লেয়ার শোষণ করে। ইউভি রশ্মি ওজোন স্তর শোষণ করে এবং ফিরে আসতে দেয় না। দেখো, এমনি সূর্যালোক থেকে যা আসছে তার মধ্যে ইউভি রেটা আমাদের তো ওর নিচে যে স্তর আছে ওজোন লেয়ার, সেই ওজোন লেয়ার শোষণ করে রেখে দিচ্ছে, তো ফিরে আসতেই দিচ্ছে না। এর ফলে কি হয় দেখো, এর ফলেই আমাদের এই টেম্পারেচার এখানে আর বৃদ্ধি পাচ্ছে না। ঠিক আছে, ওজোন মানে নিচের যে সমস্ত লেয়ার দেখেছি সেই রকম আমাদের এতটা টেম্পারেচার ইনক্রিজ টেম্পারেচার আমাদের ইনক্রিজ হচ্ছে না, টেম্পারেচার ডিক্রিজ হয়ে যাচ্ছে। নাম্বার 2 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে CO2 রেডিয়েটিভ ইমিশনের জন্য। CO2 রেডিয়েটিভ EMISSION। ঠিক আছে, CO2 রেডিয়েটিভ ইমিশনের জন্য স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শীতল হতে থাকে। এর জন্য এই স্তর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শীতল হতে থাকে। ওকে, তাহলে নো প্রবলেম, এখানে কিছু সেই রকম একটা প্রবলেম নেই। বাট তোমাদের তো বলে দিয়েছি CO2 রেডিয়েটিভ ইমিশনের জন্য, কিন্তু CO2 রেডিয়েটিভ ইমিশনটা কি জিনিসটা কি অ্যাকচুয়ালি? দেখো, CO2 কিছু রেডিয়েশনকে ইমিশন করে বা ত্যাগ করে দেয়, লিভ আউট করে দেয়, বা মানে এই CO2 কি করে, সূর্য থেকে আগত রশ্মিকে তার মানে নিজে না গ্রহণ করে সেটা কি করে দেয়, ইমিট করে দেয়, লিভ আউট করে দেয়, মানে আউটের দিকে তাকে বের করে দেয়। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে CO2 রেডিয়েটিভ ইমিশন। ঠিক আছে, এর জন্য আমাদের কি হয়, টেম্পারেচার হাইটের সাথে সাথে ডিক্রিজ হতে থাকে, মানে হাইট তো ইনক্রিজ হয়, টেম্পারেচার তো ডিক্রিজ হয়। দেখো, পরে একটু যাই পরের পয়েন্টে। এই পয়েন্টেরই অ্যান্সার দিতে হবে এখনো। টেম্পারেচার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন। এই লাইনে আমরা কি দেখব, টেম্পারেচারটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস টু কত দূর যাবে, -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 0 ডিগ্রি সেলসিয়াস আমরা কোথায় দেখতে পাবো? 0 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাবো দ্য লোয়েস্ট লেয়ার অফ মেসোস্ফিয়ার। ওকে,
লোয়েস্ট লেয়ার অফ মেসোস্ফিয়ার মানে মেসোস্ফিয়ার যেটা সেই স্তরের খুব নিচের অংশ, সেই একদম লোয়েস্ট লেয়ারে আমরা 0 ডিগ্রি দেখতে পাবো, যেটাকে আমরা কি দেখেছি যে এর আগের স্তর, এর আগের স্তরের একটু ওপরে, যেখান থেকে আমাদের এই মেসোস্ফিয়ার স্টার্ট হচ্ছে 0 ডিগ্রি ওখানে পর্যন্ত থাকবে। এরপর আমাদের আস্তে আস্তে কি হবে, টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে, কমে কমে -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। কোথায়? মেসোপোজে। মেসোপোজ যেখানে, সেখানে -100 ডিগ্রি সেলসিয়াসে আমরা দেখতে পাবো। ঠিক আছে, অ্যাট 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 মেসোপোজ, এই হচ্ছে টেম্পারেচার। এরপরে লাল কালিয়ে আমি একটা পয়েন্ট লিখছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু স্টারও দেবো। এখানে লিখব পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর, পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর, যেটাকে ইংলিশে বলা হয় কোল্ডেস্ট লেয়ার। ওকে, সব পৃথিবীর বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। এই কোশ্চেনের ফ্যান হচ্ছে ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ঠিক আছে, পুরনো পেপার উল্টে দেখতে পারো, দেখবে খুব সুন্দর এই কোশ্চেনটা পাওয়া যাবে, খুব সুন্দরভাবেই পাওয়া যায় এই কোশ্চেন। চলো আর একটু এগিয়ে যাই। আর একটু এগিয়ে গেলে আমরা কি দেখতে পাবো না, এই স্তরের শেষ সীমানা দেখতে পাবো। তাহলে এই পয়েন্টটা লিখি, পয়েন্টের নাম দেবো মেসোপোজ। প্রায় শেষের দিকেই মেসোস্ফিয়ারের শেষ, মেসোপোজ বলতে যেখানে মেসোস্ফিয়ার পজ হয়ে যায় তাকেই বলা হচ্ছে মেসোপোজ। তাহলে এটা যদি আমি বাংলায় লিখি, কি লিখব? এই স্তরের শেষ সীমানা, মানে মেসোস্ফিয়ারের শেষ সীমানা। যেখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা স্থির থাকে। কত? প্রায় -100 ডিগ্রি সেলসিয়াস। আবার কেউ কেউ বলে -92 ডিগ্রি সেলসিয়াস, দুটোই বলা যেতে পারে, কাছাকাছি টেম্পারেচার, খুব খুব লোয়েস্ট টেম্পারেচার এগুলো। ঠিক আছে, তাহলে তাকে মেসোস্ফিয়ার এর MESOPAUSE মেসোপোজ বলা হয় বা মেসোপোজ বলে। এটা আমরা লিখতে পারবো না, এই স্তরের শেষ সীমানা যেখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা স্থির থাকে। উষ্ণতা কেমন স্থির থাকবে? উষ্ণতা হয় -100 ডিগ্রি সেলসিয়াসে অপশানে থাকবে, অথবা থাকবে -92 ডিগ্রি সেলসিয়াস অপশান। দুটো একসাথে থাকবে না, কখনোই থাকার কথা নয়, কাছাকাছি আছে প্রায়, তাই তো? আচ্ছা দেখো, এই অঞ্চলটাকে বলবো মেসোপোজ, মেসোস্ফিয়ার এখানে পজ হয়ে যাচ্ছে। এরপর আমরা একটু কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। একটি কোশ্চেন বলবো, সেই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
ঠিক আছে? পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বা শুধুমাত্র এমসিকিউ এ পাওয়া যাবে শীতলতম স্তর কোনটি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ওকে, সেই রকম অপশন খুঁজে আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। কোথায়? মেসোস্ফিয়ারে। ওকে, আবার যদি এক্স্যাক্ট তোমাদেরকে লিখতে বলে মেসোস্ফিয়ারের মেসোপোজ যে এরিয়া, সেই এরিয়া কিন্তু টেম্পারেচার সব থেকে কম। ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো। তাহলে আজকে দেখো খুব ভালো একটা ক্লাস হলো, মেসোস্ফিয়ার সম্বন্ধে একটু আইডিয়া হয়েছে। পরবর্তী দেখো যে ক্লাসগুলো আসবে ঠিক এই রকমভাবেই আমরা একটু একটু করে অনেক কিছু শিখব। তো দেখো, বেশি পড়ার দরকার নেই, অ্যাট্রাকশন খুব কোনো জিনিসেই ভালো নয়, সে পড়াশুনোই হোক বা ওই যেটা ভাবছো তোমরা তাই হোক। ঠিক আছে, তাহলে অ্যাট্রাকশন বাদ দিয়ে শুধুমাত্র হালকা হালকা করে পড়াশোনা করো, আর তার সাথে সাথে একটু একটু করে স্ন্যাক্স, চা, বিস্কুট এরকম কিছু খেতে থাকো, ক্লাস এনজয় করো, এবং আমাদের ক্লাস আস্তে আস্তে এগিয়ে চলবে, তোমরাও আমাদের সাথে সাথে একটু একটু করে এগিয়ে চলো। ওকে, লাইফ এনজয় করো। গুড বাই এভরিওয়ান।